আহ, সুস্বাগতম আমাকে করলেন, আমিও তাই। আহ, আওয়াজ কি শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে? গলার শব্দ কি শোনা যাচ্ছে? আমার আওয়াজ শোনা যাচ্ছে? যাচ্ছে। আমি তাহলে শুরু করি। শুরুতে ওই সকালে একটু কথা হয়েছিল কি নিজের ল্যাজ কতটুকু লম্বা, মানে নিজের ল্যাজ কতটুকু লম্বা সেই বিস্তারিত বিবরণ দিতে হবে। তো আজকাল তো ল্যাজের ছড়াছড়ি, ল্যাজ ঝাপটানো একটু পরে হলে ভালো হয়। আমি শুরুতে একটি কবিতা, আমি কবির নাম বলবো না, আমি কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করবো, কারণ আমার আমার আবৃত্তিটা হয়ে ওঠে না আমার ধারণা এখনো। শুরুতে আমি বললাম আমি একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করব, আমি কবির নাম বলবো না। কবির নামটা আপনারা বিভিন্ন সময়ে নিজেরা যখন কবির নামটা বুঝতে পারবেন আপনারা পোস্টে দিয়ে দেবেন। কবিতাটির নাম হচ্ছে হিন্দু মুসলমান। মহামৈত্রীর বরদ তীর্থে পুণ্য ভারতপুরে পূজার ঘণ্টা মিশেছে হরষে নমাজের সুরে সুরে। আহ্নিক হেতা শুরু হয়ে যায় আজান বেলার মাঝে, মুয়াজ্জেমদের উদাস ধ্বনিটি গগনে গগনে বাজে। জপে ঈদগাতে তসবি ফকির, পূজারি মন্ত্র পড়ে, সন্ধ্যা উষার বেদবাণী মিশে যায় কোরআনের স্বরে। সন্ন্যাসী আর পীর মিলে গেছে হেথা, মিশে গেছে হেথা মসজিদ মন্দির। কে বলে হিন্দু বসিয়া রয়েছে একাকী ভারত জাঁকি, মুসলমানের হাতে হিন্দু বেঁধেছে মিলন রাখি। আরব মিশর তাতার তুর্কি ইরানের চেয়ে মোরা, ওগো ভারতের মুসলিম দল তোমাদের বুক জোড়া। ইন্দ্রপ্রস্থ ভেঙেছি আমরা, আর্যাবর্ত ভাঙি, গড়েছি নিখিল নখিল নতুন ভারত, নতুন স্বপনে রাঙি। নবীন প্রাণের সাড়া আকাশে তুলিয়া ছুটিছে মুক্ত যুক্ত বেনির ধারা। রুমের চেয়েও ভারত তোমার আপন, তোমার প্রাণ, হেথায় তোমার ধর্ম অর্থ, হেথায় তোমার ত্রাণ। হেথায় তোমার আশান ভাই গো, হেথায় তোমার আশা, যুগ যুগ ধরি ধুলি তোলে বাঁধিয়াছ তুমি বাসা। গড়িয়াছ ভাষা কল্পে কল্পে, দরিয়ার তীরে বসি, চক্ষে তোমার ভারতের আলো, ভারতের রবি শশী। হে ভাই মুসলমান, তোমাদের তরে কোল পেতে আছে ভারতের ভগবান। এ ভারত ভূমি নহেকো তোমার, নহেকো আমার একা, হেথায় পড়েছে হিন্দুর ছাপ, মুসলমানের রেখা। হিন্দু মনীষা জেগেছে এখানে আদি মুসার ক্ষণে, ইন্দ্রদুম্নে উজ্জয়িনীতে মথুরা বৃন্দাবনে। পাটলিপুত্র শ্রাবন্তী কাশী কোশল তক্ষশিলা, অজন্তার নালন্দা তার রটিছে কীর্তিলীলা। ভারতী কমলা সিনা কালের বুকেতে বাজায় তাহার নবপ্রতিভার বীণা। এই ভারতের তখ্তে চড়িয়া শাহের দল, স্বপ্নের মণি প্রদীপে গিয়েছে উজলি আকাশ তল।
গিয়েছে তাহার কল্পলোকের মুক্তার মালা গাঁথি, পরশে তাদের জেগেছে আরব উপন্যাসের রাতি। জেগেছে নবীন মোগল দিল্লি, লাহোর ফতেপুর, যমুনার জলে পুরনো বাঁশিতে বেজেছে নবীন সুর। নতুন প্রেমের রাগে তাজমহলের অরুণিমা আজও উষার অরুণের আগে। জেগেছে হেতায় আকবরী আইন কালের নিকষ কোলে, বারবার যার উজ্জ্বল সোনার পরশ উঠিল জলে। সেলিম সাজাহা চোখের জলেতে একসা করিয়া তারা গড়েছে মিনার মহলা স্তম্ভ কবর শাহদারা। ছড়ায় রয়েছে তন্দ্রাবিহীন অপলোক অপরূপ, যেন মায়াবীর তুড়ি স্বপনের ঘোরে স্তব্ধ করিয়া রেখেছে কনকপুরী। মতিমহলে রজুত রাত্রি লক্ষদ্বীপের ভাতি, আজিও বুকের মেহেরাবে যেন জ্বালায়ে যেতেছে বাতি। আজিও অযুত বেগম বাঁদির সস্প শয্যা ঘিরে অতীত রাতের চঞ্চল চোখ চকিতে যেতেছে ফিরে। দিকে দিকে আজও বেজে ওঠে কোন গজল ইলাহি গান, পথহারা কোন পথিকের টানে কেঁদে ওঠে সারা প্রাণ। নিখিল ভারতময় মুসলমানের স্বপ্ন প্রেমের গরিমা জাগিয়া রয়। এসেছিল যারা ঊষর ধূসর মরুগিরি পথ বেয়ে, একদা যাদের শিবির সৈন্যে ভারত গেছিল ছেয়ে। আজকে তারাই পড়শি মোদের মোদের বহিন ভাই, আমাদের বুকে বক্ষে তাদের আমাদের কোলে ঠাই। কাফের জবন টুটিয়া গিয়াছে ঘৃণা, মুসলিম বিনা ভারত বিকল বিফল হিন্দু বিনা। মহামৈত্রীর গান বাজিছে আকাশে নবভারতের গরিমায় মহিয়ান। কবিতাটি শেষ করলাম। কবির নামটা আমি বললাম না, আপনারা কবিতার নামটা কবির নামটা বলবেন। আমি অনেককেই দেখছি, চন্দ্রিমাকে দেখছি, শতদুলবাবু তো আছেন, দোলা দেব, আদিমাকে দেখছি, নিরুপম শর্মা চৌধুরী দেখছি, লীনা নাথ, তপন রায় বর্মন, হ্যাঁ কান্তা। বাবা, আমার তো একেবারে লোম খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তুমুল কান্তার আজকে জোড় হাতও করতে পারবো না, ওই 1.5 হাত, কারণ 1 হাত তো আমার বাঁধা। কি বলে, সবেগে নয়, আমি ব্যাগে আছি, ব্যাগে, ওই হাতে ব্যাগ। তো আমি আগামী বৃহস্পতিবারে আমার আছে একটা অনুষ্ঠান, ওই কি বলে সুচেতনাতে। আমি ওখানে যদি করি হবে? কান্তার প্লিজ, আজকে আমার হাতে নেই ওটা। আমি আমি আগামী বৃহস্পতিবার করি। আচ্ছা, এবার আমি একটু শুরু করব। আমার তো ওই বললাম যে মানে কি বলে, ওই আমি যাতে হচ্ছি গলাবাজ, লোকে বাচিক শিল্পী লেখলে আমার খুব কিরকম একটা অস্বস্তি হয় যে এ বাবা, শূন্যে চড়ে গেলাম, নিচেও কিছু নেই ওপরেও কিছু নেই, ত্রিশঙ্কুর মতো অবস্থা। আমি গলাবাজি করি, গলাবাজটাই আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ কান্তার। হ্যাঁ চন্দ্রিমা, আমি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আমি বান্দর কবে ছিলাম? হাতে কি হয়েছে মানে, বাইক থেকে পড়ে গিয়ে মানে হাতটা এখন রেস্ট পেয়েছে। এখন আমি ওই স্লিংয়ের মতো ব্যাগের মধ্যে আছে, তো আমি এখন সবেগে নয়, ব্যাগে চলাফেরা করছি, ব্যাগে। আচ্ছা, যাই হোক, আমার আমার কি হচ্ছে আমি বলি, মানে আমাকে শতদুলবাবু বলেছিলেন যে আমার কিছুটা অতীত বলতে। তো আমি আমার কবিতা লেখা এবং কবিতা আবৃত্তির দুটো খুব ভালো অতীত রয়েছে আমার বাবা খুব ভালো আবৃত্তি করতেন, অসাধারণ। বাবার কণ্ঠটি, আমি এই কণ্ঠস্বরটি আমি এখনও আমি ঈর্ষা করি আমার প্রয়াত পিতার কণ্ঠস্বর, ওটা যদি আমি পেতাম। বাবা আমাদের শিলংয়ে আনন্দ সম্মেলন হতো, মঞ্জুস্মৃতি মজলিস। তো
3-4-এর একটা গ্রুপ হতো, 5-6-এর একটা গ্রুপ হতো। তো আমি 3-তে, আমার দিদি 4-এ। দিদি এখন জীবিত নেই, সে অনেক আগে চলে গেছে ইহধাম ছেড়ে, প্রায় 27-28 বছর হয়ে গেল। দুজনকে বাবা খুব ভালো করে বীর পুরুষ কবিতাটা শেখালেন। আর স্টেট লাইব্রেরি সেবারই প্রথম ইনগুরেশন কনস্ট্রাকশনের পরে হচ্ছে। তো আমার দিদির নামটি ছিল অপর্ণা। তো এ দিয়ে অপর্ণা ওকে ডেকেছে, ও একেবারে বাবা যা শিখিয়ে দিয়েছিল ও করে নিয়েছে, ও ফার্স্ট প্রাইজ পেয়েও ছিল। এবার আমার ভালো নাম একটি সাংঘাতিক, মানে বাংলা সাহিত্যে দুই বিভূতিভূষণ ছিলেন, একজন বন্দ্যোপাধ্যায়, একজন মুখোপাধ্যায়, আর তৃতীয় বিভূতিভূষণ আমি, ভট্টাচার্য। মানে ব ব ব ব ব ভ ম, আবার ব ব ব। আচ্ছা, আচ্ছা, বাইক বর্জনীয় মানে বাইকের পেছন পেছন, আমি তো আবার পেছনে চড়ি, তো মানে এনক্লোজার। আচ্ছা, ওটা বর্জন করবো আমাকে। তা যাই হোক, তারপরে বি বলে বিভূতিভূষণ ভট্টাচার্য যখন ডাকা হলো, আমি তো মঞ্চে গিয়ে উপস্থিত। ঢুকেই ওই তখনকার দিনে ছিল ওই কালো হাফ প্যান্ট, একটা হাফ শার্ট, আর ওই হাওয়াই চপ্পল, এদিকে হাফ নেই ওদিকে হাফ নেই। এবার ঢুকে ভড়কে গেছি। মাইক তো জীবনে কখনো দেখিনি ওভাবে, মাইক্রোফোন, মাইক্রোফোন খুব মানে ভেবড়ে গিয়ে মাইক্রোফোনের সামনে। তারপরে দেখি বড় বড় ফ্লাড লাইট। বাড়িতে দেখেছি 60 পাওয়ারের বাল্ব। ও বাবা, এই 500 পাওয়ারের এই বড় বড় বাল্ব! মানে দ্বিতীয়বার ভড়কালাম, আর তার পেছনে দেখি বড় বড় গোল গোল চশমা। মানে পরে বুঝলাম জাহাজ, জাহাজ মানে জাহাজ। বাবা, তারপরে আর কিচ্ছু নয়, কবিতার একটি লাইনও আমার মুখ দিয়ে বেরোয়নি, কিন্তু যেটা করার সেটা করে ফেলেছে। ঝড়ো ঝড়ো বরষণে একেবারে পুরোটা ভিজিয়ে দিয়ে যখন মঞ্চ থেকে বেরিয়ে গেছি, যে বাবা চিরদিন ধুতি শার্ট আর একটা বিদ্যাসাগরের চটি পরে চলাফেরা করতেন, 1 টাকা 10 আনা ট্যাক্সি ভাড়া ছিল তখন। আইজিবি থেকে উমপ্লিং আমরা থাকতাম। বাড়িতে গিয়ে যা মার দিয়েছিলেন, বাবার জীবদ্দশা আমি আবৃত্তি করার ধৃষ্টতার কখনো দেখাইনি, এবং নাটক করতামও বাবাকে লুকিয়ে। তো হলো আমার মানে পশ্চাৎপটটা শতদলবাবু পেয়ে গেলেন। আর কবিতা লেখাটাও এক ফাঁকে বলে নিই, আর কিছু বলবো না। সেটা হচ্ছে ক্লাস 7-এ পড়ি, বন্ধুবান্ধব সবাই কবিতা লেখে। এখন আমি ক্লাসের সেকেন্ড বয়, আমি কবিতা লিখতে পারছি না। এর সাংঘাতিক প্রেস্টিজের ব্যাপার। বাড়িতে এসছি, বাড়িতে এসে তখন ছিল আমাদের সুলেখা কালির কলম, ড্রপার ছিল না, আর ওই বড়ি কালি, একানায় 4টে বড়ি পাওয়া যেত, আর বড়িটা গুললে বিকট গন্ধ হতো। তা বড়ি কালির যুগ। আমি সেই ক্যাপিটাল খাতা খুলে জানালা দিয়ে তাকিয়ে বসে রয়েছি, আর মা বলছেন, কিরে খেলতে যাবি না? আমি বলছি, না, আমার হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক ট্রাক নেই, তখন দিত না আমাদের হোমওয়ার্ক। তারপর কলম কামড়াচ্ছি পেছন দিক, যে কি সাবজেক্ট হবে, কবিতার তো একটা সাবজেক্ট থাকা দরকার। হঠাৎ দেখলাম শিলংয়ে শালিকার চড়ুই, আর কিচ্ছু পাখি আমরা দেখি না। তো চড়ুই পাখিগুলো ঘরে ফিরছে, এই সঙ্গে সঙ্গে পাওয়া গেল। তাই তো তাই তো, পাখি পাখি। বড় বড় করে লিখলাম, পয়াগারে পা, ক্ষয় দীর্ঘ একা, রুম্পলিং পিসির বাড়ি কত নম্বর প্লট। এখন আছেন কিনা আমি জানি না, আমি দীর্ঘদিন তো আমি শিলংয়ের বাইরে, আমার ভাই বলতে পারবে উমপ্লিং থাকে। যাই হোক, পয়াগার ক্ষয় দীর্ঘইকার তখন লিখতে হতো আমাদের, নারে মার খেতে হতো। লিখে বসে রইলাম, আর তো কিছু লেখা যায় না, কিছুই আসছে না, কলম কামড়াচ্ছি পেছন দিক। তারপর ওই দুদিকে দাগ দিয়ে টান টান দিয়ে ডিজাইন করলাম, পাখি আসে না। হঠাৎ খেয়াল হলো, আরে বাবা, কবির নামই তো লিখিনি। তা কবির নাম লিখলে কবিতা হবে কি করে? বড় বড় করে লিখলাম, বিভূতিভূষণ ভট্টাচার্য। তখন জফলা দিতাম যথারীতি, অন্তঃস্থ যতে, নারে মার খেতে হতো। দিয়ে ওটাও ডিজাইন করলাম, আর আসে না। আরও অনেক আধ ঘন্টা পরে কলম কামড়াতে কামড়াতে মনে হলো, পাখি তো পাখি দিয়েই শুরু হবে। লিখলাম পাখি। আধ ঘন্টা পরে লিখলাম ওগো পাখি। হ্যাঁ দেবাশিস, আধ ঘন্টা পরে লিখলাম কমা, তারপরে লিখলাম ওগো পাখি। আর কলম কামড়াতে কামড়াতে মুখের ভেতরে কালি এসে পড়েছে পেছন দিক ফুটো হয়ে। তারপর দিলাম একটা ড্যাশ, কবিতা লেখা ওখানেই শেষ। তো এই আমার আবৃত্তি এবং কবিতা লেখার পশ্চাৎপট। এটা যদি কাজে লাগে আমার খুব ভালো লাগবে। তো আমি হচ্ছি ওই গলাবাজ মানুষ,
অন্যের লেখা গলাবাজি করি, ভালো হয় না, কারণ আবৃত্তি আমি শিখিনি কখনো। আবৃত্তি আমাকে, ও বাবা রূপরাজ, আমি তো কি করব, কাঁপবো? 65 বছর বয়সে কম্পন হলে ভূমিকম্প হয়ে যাবে গো। আমি রূপরাজ, আমাকে খালি তোমরা গালাগাল করো না আর কি, মনে মনে কি শোনাচ্ছে। আচ্ছা, এই হলো আমার পশ্চাৎপট, আর যদি লাগে পরে দেখা যাবে। তো শুরুতে আমরা একটু বলে নিই। এবার শুনলাম, ও বাবা সুজিত, বাবা সবাইকে, আজকে আমার কি সৌভাগ্য। আচ্ছা শুরু করি। মানে এবার আমরা শুনলাম যে মহালয়াটি 17 সেপ্টেম্বর, আর 22 অক্টোবর গিয়ে নাকি পুজো শুরু, না 23 অক্টোবর। তা এরকম অঘটন তো ঘটে না, শরণাতীতকালে ঘটে না। অনেক ছোট যখন ছিলাম, ক্লাস 2তে পড়ি মনে হয়, 62-63 ঘটনা, তখন আশ্বিন মাসে একবার দুর্গাপূজা, যেটা মিশন শিলংয়ে রামকৃষ্ণ মিশন করেছিল, আর কার্তিক মাসে বাকি সব বারোয়ারি পুজো হয়েছিল 2 মাসে। কিন্তু মহালয়ার সঙ্গে এই ব্যাপারটা ঠিক মেলাতে পারছি না। তো মধুমিতা ভট্টাচার্য, ও ডাকনাম নূপুর, ও একটা ছোট্ট লিখেছিল মহাবাড়িতে মহালয়া। আমি একটু পড়ে নিই না, কারণ আমরা গেরোয় পড়ে গেছি তো, যে মহালয়ার পরেই দেবীপক্ষ শুরু হয়ে যায়, পিতৃপক্ষ শেষ হয়ে তো বাবা এই প্রায় 22 দিন, এই 32-33 দিন লাগিয়ে দিচ্ছে, এই কী ব্যাপার। তো মহা গেরোয় পড়েছে বাঙালি, আর গেরোয় পড়েছেন তিনি, মানে সপরিবারে দুর্গা মা। এবার তিথি নক্ষত্র সব গেছে উল্টে। মানে ব্যাপারটা এই, একই মাসে দুটি অমাবস্যা পড়লে পরের মাসটি নাকি মল মাস বলে চিহ্নিত হয়, আর মল মাসে নাকি সব শুভ কাজ নিষিদ্ধ। জানি না বাপু এগুলো কেন। তা এবারে 2রা এবং 31শে ভাদ্র নাকি অমাবস্যা, ঘোর অন্ধকার, কোনো দিকে আলোর বংশমাত্র নেই। তাই আশ্বিনে পুজোর বাজনা উঠিল বাজি, এটা আর হবে না। পুজোর বাজনা না বেজে বাঙালির পাঁজিতে মুখ হাঁড়ি করে ঢুকলো সেই মল মাস। তা করোনাকালে তো বিশ্বকর্মার হাতে আর নতুন কোনো প্রজেক্ট নেই, তাই বিশ্বকর্মা মহালয়াকেই বগল দাবা করে রেখেছেন। আচ্ছা তা না হয় হলো, কিন্তু পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে না কেবল একটি বাড়তি অমাবস্যার জন্য? ও বাবা, কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, তাহলে অন্ধকারের কাছে হার মানলো আলো, দেবী আসবেন কার্তিকে। পরে অনেক ভেবে দেখলাম যে না, যে কৈলাস থেকে এলেও তো 14 দিন কোয়ারেন্টাইন, যে নির্বাসন, হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো ওই এসব মানতে হবে বই কি, কারণ এখন করোনা কাল। তা এটা তো সমাধান হলো। এবার কি হলো? এবার হলো যে সমস্যাটা দাঁড়ালো পরিচিত কণ্ঠের চণ্ডীপাঠ শোনার দীর্ঘ অপেক্ষা। কেউ কেউ আবার দাবি তুলেছেন এর মধ্যে যে পুজোর 7 দিন আগে আবার আকাশবাণী থেকে হোক চণ্ডীপাঠ, মন্দ নয়। শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ মহাশয়, এবার তাহলে তাই হোক। দুটো অমাবস্যাকে জব্দ করতে আপনি 2বার আপনার উন্মত্ত উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ নিয়ে আসুন এবারের পূজায়। যে কোনোভাবেই হোক করুণাসুরকে আমাদের বধ করতেই হবে। আমি আমি আমাকে আদিমা একটা অনুরোধ করলো যে নজরুল আমি করব, আমি রবীন্দ্রনাথ একটা করব, আমি সুকান্ত একটা করব, তারপরে আমি চলে যাব আমার এভাবে ওভাবে করে আর কি। তা রবীন্দ্রনাথের আমি একটা কবিতা করি, সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি,
অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া, এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী, রুদ্র বিনায় ওই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফুটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলোক, গগনে গগনে ঝরিছে, কেহ বা স্বপনে উঠিছে কাঁদিয়া, কেহ বা জাগিয়া উঠি ডরিছে। আমা তোমার শ্মশান কিঙ্কর দল, দীর্ঘ নিশায় ফুকারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে তোমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ও গো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, দিতে হবে সব চুকায়ে। ঘুমায় না আর কেহ রে, হৃদয়ে পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহ রে। ওরে দিন প্রাণ, কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহ রে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে বহিব কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয়ে ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে পূজার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সঁপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়িছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে জ্বালাবে অগ্নি বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ লোভিব তোমারে, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। মধুমিতা, তোমার সেই লেখাটা মহালয়া দেবীপক্ষ পড়লাম, পড়ছি নজরুল একটা। আমি দেখছি চন্দ্রিমা লিখেছে যে আমরা গেছিলাম, হ্যাঁ 2018-তে আমরা গেছিলাম, 17 বা 18 গেছিলাম, 17 বোধ হয়, আমরা গেছিলাম সেই বর্ধমানে, আমি চন্দ্রিমা। এই খেয়েছে রূপরাজ। আচ্ছা, আমার কৈফিয়তটা করি। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি শুধু গাই প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁশ ঠেলে। পড়ে নাকো বই, বয়ে গেছে ওটা, কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে।
গুরু কন, তুই তলোয়ার দিয়ে করেছিস শুরু দাড়ি চাঁচা। প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাঁড়ি চাচা। আমি বলি, প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন নারী চাচা। জবন্না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকিদারি নারী কাছা। মৌলবী যত মৌলভিয়ার, মোল্লারা কন হাত নেড়ে, দেব দেবী নাম মুখে আনে, তাও সবে পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও, আমপারা পড়া হাম্বড়া মোরা, এখনো বেড়াই ভাত মেরে। কেহ বলে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের অঙ্কুশী। নরভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধুগণ, এই তব বিদ্বেষ, ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুজুগের কবি বটিতরে দাদা। আমি মনে মনে হাসি আর কষে কষি হৃদ পেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো, দিব্যি হতেছে নিন্দ বেশি। কি যে লিখি ছাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দান, আর আজ সরকার তাই রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি, রাজার প্রহরী ফিরিছে সদাই কার পিছু। বন্ধু তুমি তো আমায় দেখেছ মনের মন্দিরে, হাড় কালি হলো তবু শাসাতে নারিনু পোড়া মন মন্দিরে। যতবার বাঁধি ছেড়েছে শেকল, মেরে মেরে তারে করিনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল। মানিল না রবি গান্ধীরে, হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফিরে, নেশার আঁধারে বঞ্চিরে। আমি বলি, ওরে কথা শোন খ্যাপা, প্রায় হাফ দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে। ফুল নেতার হবিনে যে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় গোড়ায় লঙ্কা, পকেটিতে বোকা এই বেলা ঢোকা। আর এই ফাঁকে তোর ফুটো ঘরটাও নিশ্ছে, নয় পস্তাবি শেষকালে। বোঝে না কো সেজে চারণের বেশে, ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে, ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে, রবে নাকো ম্যালেরিয়া মহামারী। স্বরাজ আসিছে চড়ি জুড়ি গাড়ি, চাঁদা চায় তারা ক্ষুধার অন্ন এনে দেয়। কাঁদে ছেলে মেয়ে, মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কিন্তু ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ভগবান আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা কেড়ে খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছে খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। হিরিনু জননী মাগিছে ভিক্ষা, ঘরে ঢেকে রেখে ছেলের লাশ। বন্ধু
আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ছড়াতে পারি না তো একা, তাই লিখে যায় এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব মাথায় আসে না কো বন্ধু, বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। সুজিত লিখেছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আমি করব, বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার আমার লিস্টে আছেন, করব। আমি জানি না কেমন কবিতা লাগলো আপনার, মানে ভুল যদি কিছু হয় সেটা আমার, আমি দায় নিচ্ছি। আর যদি কিছু ভালো লাগে সেটা আমার আশীর্বাদ। আমি আমি একটা কবিতা সুকান্তের পড়ি। এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান। পৌষ পার্বণে প্রাণ কোলাহলে ভরবে গাঁয়ের নীরব শ্মশান। তবু এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায়, হালকা হাওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দায়। গত হেমন্তে মরে গেছে ভাই, ছেড়ে গেছে বোন, পথে প্রান্তরে খামারে মরেছে যত পরিজন। নিজের হাতের জমি ধান বোনা বৃথাই ধুলোতে ছড়িয়েছে সোনা। কারোরই ঘরেতে ধান তোলবার আসেনি শুভক্ষণ, তোমার আমার ক্ষেত ফসলের অতি ঘনিষ্ঠ জন। এবার নতুন জোরালো বাতাসে জয়যাত্রার ধ্বনি ভেসে আসে, পিছে মৃত্যুর ক্ষতির নির্বচন। এই হেমন্তে ফসলেরা বলে কোথায় আপন জন। তারা কি কেবলই লুকোনো থাকবে, অক্ষমতার গ্লানিকে ঢাকবে। প্রাণের বদলে যারা প্রতিবাদ করেছে উচ্চারণ, এই নবান্নে প্রতারিতদের হবে যে নিমন্ত্রণ। কবি লিখেছেন এই নবান্নে প্রতারিতদের হবে না নিমন্ত্রণ। আমি বলছি এই নবান্নে প্রতারিতদের হবে যে নিমন্ত্রণ। তিনজন বাংলার বন্দিলাম সবিনয়ে কবিগুরু স্মৃতি, এই নজরুল ইসলাম আর সুকান্ত প্রভৃতি। প্রগতির রুদ্ধদ্বারে করিয়া আঘাত, বরণ করিয়া আনে নতুন প্রভাত। আর সেই মাটিরও টানে মাটিরও গানে আমরা ভুলে যাই ঝগড়া ঝাঁটি গো। আহা প্রথম ছন্দে অধম বন্দে জন্মভূমি মাটি গো। আমি আমি প্রথমে ভেবেছিলাম মেঘদূত, কি বলে মেঘমালা, তাদের অমিতাভর গল্প পড়বো, কিন্তু অনেক দীর্ঘ। আমি আমি পরে কখনো কোনো দিন যদি গল্প পাঠের আসর, মানে আমাকে মনে হয় বলা যাবে, আমি সত্যি শোনাবো, কারণ গল্প পড়তে আজকাল আমার খুব ভালো লাগছে, আমি জানি না কেন। আমি প্রথমে একটা বনফুলের একটা কবিতা গল্প পড়ি, ছোট্ট গল্প। জাগ্রত দেবতা। মন্দিরটি যদিও জীর্ণ, আশেপাশে কচুবন ঘেঁটুবন। দিনান্তে মহাদেবের মাথায় এক ফোঁটা জলও পড়ে কিনা সন্দেহ। মহাদেব কিন্তু জাগ্রত। সনাতনপুরের মহাদেবের নাম শোনে নাই কে? জাগ্রত মহাদেবের নানা কাহিনী আবালবৃদ্ধ বনিতা সকলেই জানে। বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করিয়াই মোকদ্দমায় জিতিয়াছেন এবং এত বড় বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন। আর পালেদের বাড়ির ছেলেটা
সে তো টাইফয়েডে প্রায় শেষ হইয়াই গিয়াছিল। এই মহাদেবের দ্বারে ধর্ণা দিয়াই তাহার মা তাহাকে ফিরাইয়া আনিতে পারিয়াছে। আর মুকুজ্জেদের, এই যে মুকুজ্জেদের আজকাল এত বাড়বাড়ন্ত, তাও তো এই মহাদেবেরই কৃপায়। মহাদেবী তো স্বপ্নে দেখা দিয়া তাহাকে পাটের ব্যবসায় প্রলুব্ধ করিয়াছিলেন। আর এই মহাদেবের নিকট মানত করিয়াই হরিহর ঘোষালের লটারিতে টাকা পাইয়াছেন। এরকম ছোটখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আরও একটি ভয়ঙ্কর প্রমাণ প্রতি বৎসর পাওয়া যায়। কবে? না, বৈশাখী পূর্ণিমার দিন। বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি বৎসর প্রকাণ্ড এক উৎসব হয়। বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন। শিব শিব হর হর বম বম শব্দে আকাশ বাতাস মুখরিত হয়। মুকুজ্জেরা এই উপলক্ষে যাত্রা, থিয়েটার প্রভৃতি করাইয়া মহাদেবের স্বপ্নঋণ শোধ করিবার সামান্যতম প্রয়াস পান। চৌধুরীদের বাড়ি সেদিন আলোকমালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন সেখানে ভুরি ভোজনে পরিতৃপ্ত হয়। আরও একটা ঘটনা সেদিন ঘটে, আর এইটাই মহাদেবের মাহাত্ম্যের জ্বলন্ত প্রমাণ। একজন লোক সেদিন পাগল হইয়া যায়। হ্যাঁ, প্রতি বৎসরই এইরূপ হইয়া আসিতেছে। পাগল ভোলানাথ প্রতি বৎসরই একজনকে তাহার নিজের দলে টানিয়া লন। সে বছরেও বৈশাখী পূর্ণিমার উৎসব সুসম্পন্ন হইল। মুকুজ্জেদের বাড়িতে অভিনীত কর্ণার্জুন নাটকের অভিনয় চমৎকারিত্বে সকলেই পুলকিত। চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়াছিল, তথাপি সকলে পরিতৃপ্তি সহকারেই আহার করিয়াছিলেন। আর মেলাটাও বেশ জাঁকজমক সহকারেই বসিয়াছিল। বিভিন্ন গ্রাম হইতে যাত্রীর সংখ্যাও নিতান্ত কম আসে নাই। উৎসবের পরদিন এইসব লইয়া পালেদের চণ্ডীমণ্ডপে নানাবিধ আলোচনা চলিতেছিল। এমন সময়ে যাদব আসিয়া কহিল, ওহে শুনেছ, এবছর কেউ পাগল হয়নি। সমস্ত আলোচনা থামিয়া গেল। বলে কি? এ তো অসম্ভব ব্যাপার। হরেন বলিল, কেন? ওই গেজেল বিষয়টা? যাদব বলল, না, দেখে এলাম, ঠিক আছে। সকলেই আশা করিয়াছিল বিষয় এবার মহাদেবের মান রক্ষা করিবে। আচ্ছা, সেও না হয়, হ্যাঁ, সেও ঠিক আছে। প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাইতেছিলেন। হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, এ হতে পারে না, এ হতে পারে না, ভালো করে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয় পাগল হয়েছে, চিরটা কাল ধরে হয়ে আসছে। যাদব বলিল, না, এবার সকলেরই মাথা ঠিক আছে, কেউ কারোর মাথা বেঠিক হয়নি। নীলমণি আবার বললেন, না, এ হতে পারে না। যাদব হাসিয়া বলিল, আমি বলছি কেউ পাগল হয়নি। নীলমণি ধমকাইয়া উঠিলেন, তুমি তো সেদিনকার ছোড়া হে, তোমার কথার বার মূল্য কি? হ্যাঁ, তোমার কথায় কি চিরকালের নিয়ম উল্টে যাবে? নিশ্চয়ই হয়েছে কেউ না কেউ পাগল, এখনো জানা যায়নি। যাদব স্মিত মুখে নীরব হইয়া রহিল। পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না। এইবার সনাতনবাসীরা মনে মনে খুব শঙ্কিত হইয়া পড়িলেন, নিশ্চয় কোনো অমঙ্গল ঘটিবে। সত্যিই তো, এবছর কেহ পাগল হয় নাই। নানা লোকে নানা কথা বলিতে লাগিল। মহিলাগণ বলিলেন, এরকমটা যে ঘটিবে তাহা তাহারা পূর্বেই অনুমান করিয়াছিলেন। বলি, বছরে একদিন মাত্র মহাদেবকে লইয়া ঘটা করিলে কি কহিবে? বাকি 364 দিন শিবকে তো কেউ পৌঁছেও না। হ্যাঁ, শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না। আর মহাদেব বলিয়াই এতদিন চুপ করিয়াছিলেন। কিন্তু আর কতদিন, আর কতদিন সহিবেন? মাতব্বর হালদার মহাশয় বলিলেন, ইহা আর কিছুই নহে, কলির প্রতাপ, কলির প্রতাপ। কলি নিজের প্রতাপ দেখাইবেন না? সনাতনপুরের মহাদেব বলিয়াই এতকাল তিনি নিজের প্রতাপ বজায় রাখিতে পারিয়াছিলেন। অন্য কোনো মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন। উদাহরণস্বরূপ তিনি বেশ কয়েকজন মহাদেবের অধঃপতনের ইতিহাস বিবৃত করিলেন। ধনী মুকুজ্জেরা এদিকে দায়ী করিলেন পুরোহিতকে। ওই বেটাই কিছু গোলমাল করিয়াছে। আর পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করিয়া আত্মরক্ষার চেষ্টা করিতে লাগিলেন। নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল। দমিলেন না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি। তাহার বিশ্বাস
কেহ না কেহ নিশ্চয় পাগল হইয়াছে, ইহারা তাহাকে খুঁজিয়া পাইতেছে না, এইটুকু মাত্র। সনাতনপুরের বুড়ো শিবের মাহাত্ম্য নিষ্প্রভ হইয়া যাইবে, এমনটা হইতেই পারে না। দারুণ দ্বীপ্রহর, বৈশাখের দ্বীপ্রহর, প্রখর রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে, ঘরে ঘরে কপাট জানালা বন্ধ। কেবল নীলমণি রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছেন, রক্ত চক্ষু স্ফীত নাশা, ঘরে ঘরে খোঁজ করিতেছেন, পাগলটা কোথায় গেল তাহাকে খুঁজিয়া বাহির করিতেই হইবে। এইবার সনাতন পুরবাসীগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। যাক, জাগ্রত মহাদেবের মহিমা তাহলে জাগ্রতই আছে। এটা গেল বনফুলের জাগ্রত মহাদেব, মানে জাগ্রত দেবতা। এটি আমার বড় প্রিয় গল্প, অসাধারণ গল্পটি লিখেছেন। আমি পাঠ কতটা করতে পেরেছি সেটা আমি জানি না, তবে গল্পটি মানে বনফুল বনফুল মানে এটা, এরকম গল্প সত্যি খুঁজে পাওয়া খুব দুষ্কর। আছে আরও, তবে এটি আমার খুব প্রিয়। এবার দেবলীনা সেনগুপ্ত আমাদের গৌহাটির খুব ভালো কবিতা লেখেন, গদ্য লেখেন, ভালো আবৃত্তি করেন। একটা ছোট্ট পরমাণু নয়, অণুর মতো বা এরকম একটি গল্প। ইলাস্টিকের মধ্যে ক। সীতেশবাবুর ভারী অশান্তি, অশান্তির চোটে বদহজম, অম্বল, উদ্গার সব চলছে। কারণ কারণ হলো গল্প। এই কদিনে ফেসবুকে যে গল্প লেখার ধুম পড়েছে, তিনি তার সঙ্গে পাল্লা দিতে পারছেন না। এমনিতে তিনি বেশ খোশ মেজাজি, এসব গপ্প কবিতার চেয়ে রাজনীতি নিয়ে গলা ফাটাতে বেশি পছন্দ করেন। সব সময় তিনি বিরোধী পক্ষ, কিন্তু ইদানিং কারোর সঙ্গে রাজনীতি আলোচনা তেমন জমছে না। একটু মুখ খুলতে গেলেই সবাই থামিয়ে দিচ্ছে, বলে এখন বিপদ, রাজনীতি করো না। ওদিকে অফিস কাছারিও বন্ধ, ফেসবুকীয় বিচরণ ছাড়া কাল কাটানোর আর কি বা উপায় আছে? আর এই ফেসবুকে ঘোরাফেরা করতে গিয়েই যত বিপত্তি। আই বাস, সবাই কেমন সাহিত্য চর্চা করছে, সংস্কৃতির সাধনা করছে। তিনিও কবিতা পাঠ, গান দিয়ে কয়েকদিন চেষ্টা চালালেন, তেমন লায়সই হলো না। লাইক, কমেন্ট ইত্যাদি আসি আসি করছিল, কিন্তু শেষ পর্যন্ত আর এলো না। আর সীতেশবাবুর অম্বলও ওদিকে বাড়তে লাগলো। তারপর ফেসবুক অনেকটা জরিপ করে তিনি সিদ্ধান্তে এলেন তিনি গল্প লিখবেন। এবার সীতেশের ভেতরের আরেক সীতেশের 2 সত্তার মধ্যে কথোপকথন হচ্ছে। সীতেশ 1, গল্প লেখাও তো সহজ নাকি, কত পড়াশোনা চায়? সীতেশ 2, আরে অত কঠিনও না, সবাই লিখছে কি করে? সবাই মোটেও লিখছে না, আর লিখলেও তা গল্প হচ্ছে কিনা কে জানে। আর ছাড়ো তো, সবাই লিখছে, যারা একদিন কাব্যি লিখতো তারাও লিখছে, আর ঝুড়ি ঝুড়ি লাইক কমেন্ট পাচ্ছে। কি করে পাচ্ছে? আর সে কবিরা তো সৃষ্টিশীল, তুমি কি সৃষ্টি করলে যে আজ গল্প লিখে ফেলবে? ও, তাহলে আমাকে আর তোমার সহ্য হচ্ছে না। আমার বউ যে সারা জীবন চচ্চড়ি, মাছের ঝোল, ডাল ভাত করে কাটিয়ে দিল, সেও নাকি কার দ্বারা ট্যাগিত হয়ে গল্প লিখে ফেললো, আবার সেটা নাকি আজকাল ফেসবুকে আরেকজনের দ্বারা পঠিত হবে, ভাবতে পারো? গতকাল ভাত ধরে গিয়েছিল, তখনই তো বলল গল্পটা শেষ করতে গিয়ে হয়ে গেছে। ইস, কি ডাঁট! আর রান্না বান্না করা মেয়ে ছেলে যদি গল্প নামিয়ে ফেলে, আর আমি এত জ্ঞানগম্যী থাকা মানুষটা এটা গপ্প লিখতে পারবো না? হতেই পারে না। সীতেশ 1, বেশ চেষ্টা করতে দোষ নেই, করো, কিন্তু বউ মেয়ে ছেলে বলে তাকে আন্ডার এস্টিমেট করতে যেও না, কেস খেয়ে যাবে। এরপর তিনি চেষ্টা শুরু করলেন, বেশ পরিকল্পনা করে এক গল্পকার সাহিত্যিক বন্ধুর পরামর্শ চাইলেন। স্বাভাবিক কুশল বিনিময় ইত্যাদির পরে সেই কথোপকথন যেটা হলো তা এরকম: আচ্ছা, তুই তো বেশ লিখিস টিকিস গল্প, একটু টিপস দিবি কি করে শুরু করা যায়? ও, কেন, তুই লিখবি নাকি? মানে ও, ওই আর কি, সবাই লিখছে, আমারও এই মন চাইলো আর কি একটু। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুই অনুগল্প লেখ, অনুগল্প। সেটা কি?
মানে ছোট মাপের গল্প, দৈর্ঘ্যে প্রস্থে কম, মেদ কম, ছিপছিপে স্মার্ট, আর বেশ একটা মোচড় থাকবে গল্পের শেষে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, মাপে ছোট হলেও তার ভেতরে থাকতে হবে অনন্ত সম্ভাবনা, উপন্যাসের বীজ। আচ্ছা, এখন রাখছি, আমাকে আবার লাইভ হতে হবে একটু পরে। তা লাইনটা কেটে যাবার পর অবাক চোখে ফোনের দিকে তাকিয়ে থাকেন সীতেশবাবু। বলল কি, গল্প লিখতে না এক্সারসাইজ করতে? মেদহীন, ছিপছিপে, মোচড়, আর শেষে ওটা কি বলল, লাইভ হবে? মানে কি, এতক্ষণ কি ডেতে ছিল? বেশ বড় বড় দুটো বদ হজমের চোঁয়া ঢেকুর উঠল তার। যাই হোক, সপ্তাহখানেক চেষ্টায় লিখে ফেললেন একটা ছোট্ট কলবরের গল্প অথবা গপ্প। ফেসবুকে দেবদেবে করেও দিলেন না, আরও সপ্তাহখানেক ঘষা মাজা চালালেন। প্রথম গল্প বলে কথা, লাইক কমেন্ট না এলে এত পরিশ্রম বৃথা। গল্পটাকে মনোমতো করে তুলে ছাড়ার আগে আর একবার ফেসবুকে নজর ঘোরান, দেখা যাক এই 2 সপ্তাহে আরো কত নতুন গল্প লিখলেন। আরে এ কি, সশব্দেই বলে উঠলেন, সশব্দের গল্প? এ তো অনুগল্পের চেয়েও ছোট সাইজ। এটা আবার কেমনে লেখে? আগে গোনে না আগে, হ্যাঁ, আগে গোনে না আগে লেখে? কি মুশকিল! নিজের গপ্পের শব্দ সংখ্যা গুনতে থাকেন 350, প্রায় 350 থেকে মাথা ঘামিয়ে বদহজম বাড়িয়ে 100 শব্দে পৌঁছতে আরেক সপ্তাহ। এবার বদ্ধপরিকর, ফেসবুকে যাচ্ছেই। কানে এলো তার 8 পৌরে বউয়ের ফোন আলাপ। কিরে মিলি, আবার গালি? ও, এবার 50 শব্দের? আচ্ছা, ও নাম দেবে যারা তার ভালো লিখবে, মানে যারা ভালো লিখবে তা খুব খুব ভালো। হ্যাঁ, কি পরের সপ্তাহে 20 শব্দের? ভালো ভালো, ভাবতেই সময় নেবে, লেখা তো ফটাফট হয়ে যাবে। ডাইনি সেই মেয়েরগুলা, তোমরা কি বোর্ড এক্সাম দিচ্ছ মা? আমাদের প্রশ্নপত্রে তো এরকম বলে, ওয়ার্ডস লিমিট 150। সীতেশবাবু আর শুনতে পান না, নিজের কাটাকুটি করা একমাত্র গল্পের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থাকেন। পরের সপ্তাহে তার টাইম লাইনে ভেসে ওঠে কয়েকটি শব্দ। ইলাস্টিকের মধ্যে ক, 10 শব্দের জন্য ইলাস্টিক আসতে টানুন, 20 শব্দের জন্য আরেকটু জোরে, 50 শব্দ ও 100-র জন্য জোরে জোর ক্রমান্বয়ে বাড়ান, আর উপন্যাসের জন্যে পটাং। খবরে জানা গেল লাইক ও কমেন্ট কিছু কম পড়েনি। নিজ গুণে ক্ষমা করিবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন কি, সিলেটি মহাভারত কারো শোনা আছে? আছে কি একটু জানাবেন, না থাকলে আমি একটু চেষ্টা করব। আর প্রথম কবিতা যেটা করেছিলাম ওটার কবিকে আমাকে একটু বলার চেষ্টা করবেন। আমার এক বন্ধু কলকাতায় থাকেন, গার্গী সেনগুপ্ত, অসাধারণ আবৃত্তিকার এবং কবিতা লেখেনও। তার একটা ছোট্ট কবিতা দিয়ে আমি কবিতা শুরু করছি। কবিতাটার নাম পেন্সিল। সাদাত হোসেন মান্টো আজীবন পেন্সিলে লিখতেন, মুছতেন, আবার লিখতেন। পেন্সিল যে এমন ভালো, লেখার আগে কিন্তু তা বুঝিনি। মানুষ এতদিন কেন যে পেন্সিলে লেখেনি? কেউ যুদ্ধ লিখে দিলে ঝপ করে মুছে দেওয়া যেত। সব রাষ্ট্রনেতাদের হাতে না একটা করে পেন্সিল দেওয়া দরকার, ভুল লিখলেই মুছে ফেলবে জনতা। এত কিছু আবিষ্কার হলো, অথচ ঈশ্বরের হাতে একটা পেন্সিল ধরিয়ে দিতে পারলো না মানুষ। পেন্সিলেই লিখবো এবার, কাটাকুটির চেয়ে মোছামুছি ভালো। চোখ লিখবো আর মুছে ফেলবো, যাতে নতুন করে প্রতিটি দিন স্বপ্ন লেখা যায় পুরনো খাতার পাতায়। এটি আমার বড় প্রিয় কবিতা। আচ্ছা, শোনাবো পরে। আমাদের এদিকে বিনয়ভূষণ কর অনেক প্রবীণ একজন লোক, এক ভদ্রলোক,
তিনি কখনো লেখেন না। তিনি মানে মাঝে মাঝে চেষ্টা করেন তার একটা ছোট্ট কবিতা, মানে 10 লাইনের, বেড়ে ওঠো জেগে ওঠো, সহিষ্ণু বৃক্ষের বিনম্রতা নিয়ে, স্রোতস্বিনী ভালোবাসা বুকে নিয়ে, অনন্ত সমুদ্রের গভীরতা নিয়ে, বিপুল আকাশের উদারতা নিয়ে, হে কিশোর তুমি বেড়ে ওঠো। উদ্ভাসিত ফুলের সৌরভ নিয়ে, বিম্বিত আলোর প্রসন্ন দীপ্তি নিয়ে, প্রাবৃশ্য মেঘের বৈভব নিয়ে, ভোরের বাতাসের প্রাণ নিয়ে, হে কিশোর তুমি জেগে ওঠো। এই ছোট্ট কবিতা আমাকে বড্ড নাড়া দেয়। আমার বন্ধু, না ওটা পরে পড়ব। আমি একটু আগে কথা হচ্ছিল, আমাকে সুজিত বলছিল যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, শতবর্ষ গেল, আমি একটু বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3-4টে কবিতা বলি। আচ্ছা, আমার সময় কি হয়ে যাবে? আমি কি, আচ্ছা আমি বলছি। রাজা আসে রাজা যায়, রাজা আসে যায় রাজা বদলায়, নীল জামা গায় লাল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে, পেটের ভেতর কবে যে আগুন জ্বলছে এখনো জ্বলবে। রাজা আসে যায়, রাজা আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়, পাগলা মেহের আলী 2 হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়, সব ঝুঠ হ্যায় সব ঝুঠ হ্যায় সব ঝুঠ হ্যায় সব ঝুঠ হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও এখনো অন্ধ তুমি, সব জেনেও সব বুঝেও এখনো বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাত তালি। তুমি বদলাও না, সেও বদলায় না। রাজা আসে যায় রাজা বদলায়, নীল জামা গায় লাল জামা গায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। লিখছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় সাগ্নিক। অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময়ে স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হয়েও না, তুমি অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও, শুধু প্রস্তুত হও। লিখছেন আমার ভারতবর্ষ, বহু আগে লিখেছিলেন, 60-এর দশকে। আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের দেশ, যারা সারাদিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায় আর শীতে। কত রাজা আসে যায়, ইতিহাসে ঈর্ষা আর দেশ আকাশকে বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ার কুয়াশায় ক্রমে অন্ধকার হয়। চারদিকে ষড়যন্ত্র, চারদিকে লোভীর প্রলাপ, যুদ্ধ দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে, মাটি কাঁপে সাপের ছোবলে, বাঘের থাবায়। আমার ভারতবর্ষ চেনে না তাদের, মানে না তাদের পরোয়ানা। তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় শীতে, চারদিকের প্রচণ্ড মারের মধ্যেও আজও ঈশ্বরের শিশু। তারা তারা পরস্পরের সহোদর। তার আরেকটা কবিতা, জন্মভূমি আজ। তার আগে আরেকটা কবিতা পড়ে নিই, ছোট্ট, এগুলো ছোট্ট। জন্মভূমি।
তিমিরও বিনাশী তুই জন্মভূমি, মেলাস বুকের পদ্ম দিঘির কান্নাকে শিশুর মুখের রৌদ্রে শান্ত উষার আগুনে। রাত্রি ভোর হয়, পদ্মের পাতায় জলে মন্ত্রগুলি অবাক ভোরের পাখি, আর আগুনের রঙে রাঙা মানুষের শোক। জন্মভূমি, তোর পায়ে মাথা রাখতে বড় স্বাদ হয়। তোর পায়ে মাথা রেখে জেগে উঠতে স্বাদ হয়। ফুলের ফলের সবুজ শস্যের গানে ধান ক্ষেতগুলি বুকের বসন খুলে ডাক দেয় পৃথিবীর কালো সাদা হলুদ শিশুগুলিকে। মা, তুই তিমির বিনাশী, তাই কুরুক্ষেত্রে প্রতিটি রক্তের ফোঁটা এতটা নির্মল। আর এখন যেটা পড়ছি সেটা হচ্ছে জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। রাত এখনো শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। তোমার মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশকে, আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে সে কিছু বলতে চায়, সে কিছু বলতে চায়। এটা হয়েছে এই কোটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের করলাম। আমি আজকে একটু অন্যরকম কবিতা করি, যাদের কবিতা কেউ পড়ে না। সলিল চৌধুরীর আমি দুটো কবিতা পড়ি। তাজা মাংসাশীর জন্য বিজ্ঞাপন, বোধ হয় 1948 সালে লিখেছিলেন, আজকেও কিন্তু সমান প্রাসঙ্গিক। আসুন আসুন, কার তাজা মাংস চাই? হাতে যেন থাকে খাঁটি খদ্দরের থলি, ভীষণ সস্তা মাংস গঙ্গা জলে ধোঁয়া, রামধুন গেয়ে গেয়ে তবে বলি দেওয়া। সর্বভাষী মাংস পাবে সব দেশি পাঁঠা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা। বাৎসল্য রসিক যদি যৌবন বিলাসী এসো নেবে তো এখন, গর্ভবতী রমণীর রক্তমাখা ভ্রূণ। বাৎসল্য রসিক যদি থাকে কোনো জন, কচি শিশু মাংস পাবে সদ্য করা খুন। ভয় নেই আমাদের, মাংস নিরামিষ, সর্বত্রই ব্রাঞ্চ আছে, দিল্লি হেড অফিস। এটা সলিল চৌধুরীর লেখা, আজকেও সমান প্রাসঙ্গিক। আমি সলিল চৌধুরীর একটি কবিতা পড়ছি, আরেকটি কবিতা, তারপরে আবু জফর ওবায়দুল্লাহর একটি কবিতা, আর তারপরে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি কবিতা বলে আমি শেষ করে দিচ্ছি, মানে আপনাদের আর জ্বালাবো না। শপথ। পাষাণী অহল্যা অগ যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো? আমিও তো কান পাতি। আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে, কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় কোরিয়া আর অন্ধ্র কাকদ্বীপ, রক্তে রাঙা মানচিত্র নবপৃথিবীর। পায়ে পায়ে সেই পথে চলি, আমার এ অঙ্গরাগ মিছিলের পায়ে ওড়া ধুলি। আমার এ কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে হাঁপড়ের মতো জেলে রাখে চেতনা আগুন। হৃদয় পিণ্ডের ঘায়ে তপ্ত লাল ইস্পাতের শপথ সানায়।
তবুও গো হল্লা আমার, কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে? আমার কুটিরে আর জ্বলে না তো আলো, ভাঙা ছাদ, টলমল বৃষ্টি এসে পড়ে। স্তূপাকার ভগ্ন আশা, আবর্জনা রাশি, পরগাছা সরীসৃপ, ভয়াল কুটিল, বাসা বেঁধে আছে সেথা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া, শিশুদের হাসি। অহল্যা আমার, শোনো, আমারও তো শান্তি নেই। আমার বুকের দুর্গে করে আক্রমণ ফ্যাসিস্ট দুর্গের মতো যক্ষা বীজ এসে। তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস। আমার বিশ্বাস, জানি রক্তকণিকারা লাল ফৌজের মতো দুর্জয় সুনিশ্চিত আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত। অমর স্তালিনগ্রাদ আবার আমারই বুকে ফিরে পাবো আমি। মিছিলে মিলেছি, কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। কেননা আমার শান্তির নীড়, হাসিয়ার গান, ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে চলেছি আমরা, কেননা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা আমরা শুনেছি। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন, স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মধ্যের বিলাসিতা। কেননা দেশের যত ঘর বাড়ি কলকারখানা, ধানের খামার, মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা। কাল পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে। এদেশ আমার, আমাদের মাটি, এদেশে যেখানে যত কিছু খাঁটি, আমাদের কলকারখানার, আমাদের নদী খনি ও পাহাড়, আমাদের ভরা সোনার খামার, আমাদের ভাই, আমাদের বোন, আমরাই যারা খাঁটি, আমাদের বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। এদেশের প্রতি মায়ের চক্ষে আমারই বেদনা ঝরে, এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন ঝরে। আমারই স্বপ্ন ঝরে কাকদ্বীপে, ডোঙাজোড়া মালদহে, ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে। তাই দেশে দেশে যত প্রতিরোধ, তারই মাঝে তুলি রক্তের শোধ। নানকিং আর পেরির যুদ্ধে আমরাই সাথে আছি, কাকদ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি। শোনো, কাকদ্বীপের সেই চন্দনপিড়ি শ্মশানে যেদিন আমরা হল্লা মাকে চিতাশয্যায় তুললাম, আহা, শপথ আগুনে দাউ দাউ জ্বলা পাঁজরের চিতাশয্যায় যেন কলজে জ্বালিয়ে ফেললাম। কত আশা ছিল প্রাণের ছন্দে, কত আশা ছিল ভ্রূণের স্বপ্নে, শিশুদের কলহাস্যে। এতটুকু ক্ষেত, ছোট বেড়া ঘেরা, গণ্ডির বাঁধা হারা, এতটুকু ঘর, সকল ঘরের আনন্দ দিয়ে ঘেরা। হায়, সেদিন আমরা হু হু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি, কেঁদে শুধিয়েছি মাগো এমনি করেই জীবনের যত মূল্যের বিনিময়ে বারবার কেন কাল মৃত্যুকে হবে কেনা। মৃত্যুর দামে শোধ করে দেব জীবনের সব দেনা। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন রাত্রে আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার চেয়ে পায় নিজে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা সেদিন ফোটেনি, কোনো অঙ্কুর সেদিন মাথা তোলেনি। প্রজাপতি যত ছিল আরো একদিন তারা গুটি পোকা হয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই
গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি জীব চির আধার তৈরি হও, কার বাছার জটেনি দুধ শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও, জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল হও সামিল, হও সামিল, হও সামিল, হও সামিল। আমার বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন, কোটি মনের বরফ গলা অগাধ সম্ভাবনা, কোটি দেহের ঘৃণার জ্বালা অগ্নিগিরি বুকে, কোটি শপথ পাথর জমা গণে শেষের লগ্ন, তবে আমার বজ্রনাদে শোন রে ঘোষণা, কোটি দেহের সমষ্টি আমি হিমালয়, আমি তোদের আকাশ ছিঁড়ে সূর্য পরিভালে তুচ্ছ করি কুচ্ছটিকা মেঘের ভ্রুকুটিও, জানাই তোদের কারা আছিস ঘৃণ্য পরগাছা, কোটি বুকের কলজে ছিঁড়ে রক্ত করিস পান, বুকে সাপদ মুখে তোদের অহিংসা অছিলা, এবার তবে করবি তো আয় আমার মোকাবেলা। এটি ছিল সলিল চৌধুরীর শপথ তেভাগা তেলেঙ্গানার সময়। এবার আমি শেষের আগের কবিতাটি করছি, একেবারে শেষেরটি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি অসাধারণ কবিতা আপনারা শুনবেন। আমি সিলেটি মহাভারত কি পড়বো, আপনারা যদি অনুমতি দেন আমি পড়তে পারি, তবে আমি আবু জাফর ওবায়দুল্লাহর একটা কবিতা পড়ছি, আপনাদের খুব ভালো লাগবে। আমি কিংবদন্তির কথা বলছি, নাম আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনব, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনানের আলোকে আলোকিত জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি, যিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত বনের স্নেহের কথা বলছি, গর্ভবতী বনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, ভালোবেসে মায়ের ছেলেরা যুদ্ধে চলে যায়, আমি আমার ভাইদের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।
দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি মায়ের কথা বলছি, আমি বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? শতদল বাবু, শেষ করে দিই নাকি? না, আমি একটা জাস্ট, যদি আপনারা শোনেন, আমি মহাভারতে আর যাচ্ছি না, আমি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি কবিতা দিয়ে আমি শেষ করছি। এটি অনুষ্টুপ ছন্দে লেখা হয়েছিল, কলিযজ্ঞ কবিতাটার নাম। আমি অনুষ্টুপ ছন্দেই কিন্তু পড়ছি। ব্যারিস্টার উকিলাদি মহাযজ্ঞ সমাধিলা, ভারতে ভারী আশ্চর্য অদ্ভুত মহতী সভা, আসিলা সে মহাযজ্ঞে মহারাষ্ট্রীয় পশ্চিমে, মাদ্রাজি উড়িয়া শিখ বাঙালি চ দলে দলে, কাহারো পরনে কুর্তি, কাহারো উড়ুনি উড়ে, কাহারো বা ঝুলে চাপকান, কাহারো সাহেবি ধরা, কাহারো সম্মুখে টেড়ি, কাহারো পিছনে টিকি, কাহারো উপরে ঝুন্টি, কাকস্য পরিবেদনা, এ রূপ বিবিধা মূর্তি সমাগত সভাতলে, বক্তৃতা করিয়া বাবা লড়াই করিতে ফতে, তন্মধ্যে মুখ সর্বস্ব বাঙালি হি পুরোহিত, রেজলিউশন নির্মাণে বক্তৃতায় মহারথী, এ হেন হি মহাযজ্ঞে বক্তৃতা হইল শুরু, ইংরেজের মহাকেচ্ছা ইংরেজি রেজলিউশনে, ইংরেজিতে কথাবার্তা ইংরেজিতে চ বক্তৃতা, এই প্যান্ডেলের তলে আজি ইংরেজিতে খই ফুটে, বাহবা বাহবা শব্দে সমুত্থিত সভাতলে, বাহবা বাহবা শব্দে করতালি চটাপট, এ রূপ শুদ্ধ ইংরাজি, এ রূপ উপমা ছটা, এ রূপ শব্দ বিন্যাস, এ রূপ দ্রুত বক্তৃতা, শিশির পীঠ বর্কাদি কাছাকাছি তো নিশ্চয়, এক বাক্যে মহাহর্ষে বলিলা সব কাগজ, চা পান নিরত প্রাতে ইংরাজ লাট সাহিব, পড়িয়া এ মহাবার্তা আতঙ্কে তো বিমূর্ছিত, উঠিয়া দীর্ঘ নিঃশ্বাসী বলিলেন অতঃপর, এ জাতিকে দমে রাখা দেখিতেছি অসম্ভব, উঠিবে উঠিবে এরা ঠেকানো বড় দুষ্কর, বুঝি যে এখন শ্রেয় মানে মানে পলায়ন, লাট সাহিব ইত্যাদি করি উক্ত বিবেচনা, পোটলা পোটলি বাঁধি স্বদেশে দেন চম্পট, পরপ্রাত হতে রাজ্য আর্য জাতি সংস্থিত, পরপ্রাত হতে কীর্ণ হিন্দু ধর্ম সনাতন, বিস্তীর্ণ আর্য সাম্রাজ্যে সবার সম্মতিক্রমে রেজলিউশন নির্মাতা বাঙালি হইলা প্রভু, আশ্চর্য রূপ রাজত্ব বাঙালির বলে সবে, কেবল বক্তৃতা জোরে করে রাজ্য চবৈতুহি, একদা আফগান আসি আক্রমিল হি ভারত, মহাকাবু সবে খেয়ে বাঙালি বক্তৃতা হুড়া, তারপরে রুশিয়া আদি গ্রাসিতে দেশ উদ্যত, বাঙালি বক্তৃতা চোটে করে দেশে পলায়ন, বাঙালি বক্তৃতা শব্দে কাঁপে ইংল্যান্ড জার্মানি, কাঁপে ফরাসি মার্কিন, কাঁপে কাঁপে শশাগরা ধরা
ধন্য ধন্য পড়ে গেল সর্বোচ্চ এ মহিতলে, ভরিয়া গেল এ দেশে মিটিং রেজলিউশনে। একদা তু বাঙালির হইল বড় মুশকিল, কূটতর্ক ওঠে এক মহাদ্বন্দ্ব ঘরে ঘরে, উঠিল কুটিল প্রশ্ন জটিলা সমস্যা অতি, শাস্ত্রীয় কি অশাস্ত্রীয়। আবার হইলা দেশে ডাকিতে মহতী সভা, সমাগত সেই প্রশ্ন বিচার করিতে সবে। আবার সে সভাস্থানে হইলা বহু বক্তৃতা, বাহবা বাহবা শব্দে করতালি চটাপট। কিন্তু সেই মহাপ্রশ্ন মীমাংসা হইবে কি সে, সবাই বক্তৃতা দক্ষ, সবাই বক্তৃতা করে। পরিশেষে সভাস্থানে সবাই অপরাজিত, দিলেহি বক্তৃতা চোটে উড়াইয়া পরস্পরে। বাঙালি মহিমা কীর্তি কোলাপ কাহিনী যদি শুনো মন দিয়া বাবা, পুনর্জন্ম ন বিদ্যতে। আর শেষ করি, ধন্যবাদ। এইটা স্বাধীনতার আগে বাঙালির সেই বক্তৃতার ব্যাপার নিয়ে, মানে মুখে মারিতং জগৎ নিয়ে ডিএল রায় লিখেছিলেন। আমি শেষ করি এখানেই। সবাইকে আমার নমস্কার। যেটুকু যদি ভালো লেগে থাকে আপনার তৃপ্তান, আমার আশীর্বাদ। যদি খারাপ লাগে আমার ব্যর্থতা, আমি মাথা পেতে নেব। নমস্কার, আবার দেখা হবে। নমস্কার।